এগুলো আমি আনতে না পারলে আমি প্রয়োজনে পদত্যাগ করবো, আমি দাবি জানাবো, আন্দোলন করব জনগণকে সাথে নিয়ে। আমি সেরকম উপজেলা চেয়ারম্যান হতে চাই। অনেকেই আসলে ম্যাক্সিমাম লোক এখানে চাঁদাবাজির শিকার, তারা ঘট করতে পারে না, তাদেরকে অনেক এখানে যা সিন্ডিকেটিং সন্ত্রাসী চক্র আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে কিন্তু ঘরবাড়ি করতে হয়, এবং তাদের বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি, চুরি, ডাকাতি এগুলো কিন্তু চলছে আমাদের। এই জিনিসটা আমি লাগাম টেনে ধরতে চাই। আমরা নির্বাচনী মাঠে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এলাম পেকুয়ায় চেয়ারম্যান পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব। আমি এই মুহূর্তে তার সাথে কথা বলতে চাই। আশরাফুল ইসলাম সজীব, আপনাকে স্বাগতম টিটিএনে। যদি একটু জানাতেন, আপনি এতদিন ধরে মাঠে কাজ করছেন, যদি মানুষের সাড়া কীরকম পাচ্ছেন সেটি যদি একটু আমাদের জানাতেন। টিটিএনকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্যে, আমার কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মানুষের সাড়া পাচ্ছি। প্রত্যেকটা ইউনিয়নে একটা গত 4-5 দিন ধরে প্রচণ্ডভাবে মানুষজন চেঞ্জ হচ্ছে, মানুষজন নতুন প্রার্থীকে ভোট দিতে চাচ্ছে। মানুষজন আসলে পেকুয়াতে একটা পরিবর্তন চায়, পেকুয়াতে মানুষ সুশাসন চায়, মানুষ ন্যায় বিচার চায়, মানুষের জায়গা সম্পত্তি দখল হচ্ছে, এগুলোর জন্য তারা একটা সিকিউর উপজেলা চেয়ারম্যান চায়। তরুণদেরকে নিয়ে যারা চিন্তা করে এরকম একজন চেয়ারম্যান চায়। তো এই কারণে তারুণ্য নির্ভর যে শ্রেণী তারা আমার দিকে ঝুঁকছে, এবং মানুষ আসলে উন্নয়ন বঞ্চিত গত 15 বছর ধরে। এই উপজেলা হওয়ার পর থেকেই আসলে সেরকম কোনো গুণগত উন্নয়ন হয় নাই। এই কারণে মানুষ একবার আমাকে সুযোগ দিতে চায়, দিয়ে দেখতে চায় যে তাদের ভাগ্য উন্নয়ন হয় কিনা। সেই হিসেবে আমি আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। তাহলে আপনি ভাগ্য উন্নয়নের জন্য পেকুয়ার মানুষের আপনি নির্বাচনে লড়ছেন। যদি একটু জানাতেন, 5 জন আপনি সহ চেয়ারম্যান পদে লড়ছেন, তো 5 জনের মধ্যে আপনাকে কেন মানুষ বেছে নেবে সেটি যদি একটু জানাতেন। আমাকে মানুষজন বেছে নেবে কেন, সেটার অন্যতম কারণ হচ্ছে আমার যে পার্সোনাল যে নেটওয়ার্কগুলি আছে। আমি অনেক দিন সামাজিক সংগঠনের সঙ্গে ছিলাম। আমি রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি গত কমিটির। এই পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। একটি বাড়ি একটি খামারের প্রচার যে একটা কর্মযজ্ঞ ছিল, একটি সামাজিক সংগঠন ছিল সুচিন্তা বাংলাদেশ। আমি এটা চট্টগ্রাম ডিভিশনের কোঅর্ডিনেটর ছিলাম। তো বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আমার নিবিড়ভাবে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, এবং আওয়ামী লীগের যারা তরুণ মন্ত্রীরা আছে তাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি মনে করি আমার যে ব্যক্তিগত নেটওয়ার্ক সেটা আমি কাজে লাগাতে পারবো এই এলাকা ভাগ্য উন্নয়নের জন্য, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো এখন পরীক্ষায় নেমেছেন, আপনার পরীক্ষা হচ্ছে 21 তারিখ। তো যদি আপনি পাশ করে যান তাহলে পেকুয়ার জন্য আপনি কি করতে চান, কি চিন্তা ভাবনা আপনার পেকুয়াকে নিয়ে? পেকুয়াকে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি একটু প্রশাসনকে নিয়ে কাজ করতে চাই। মানুষ আসলে অনেক স্বপ্ন নিয়ে পেকুয়াতে কিছু করতে চায়। যেমন আমাদের অন্যান্য ইউনিয়ন থেকে মানুষ এখানে যারা প্রবাসে আছে তারা একটা ঘর করে থাকতে চায় তাদের পরিবার নিয়ে। অনেকেই আসলে ম্যাক্সিমাম লোক এখানে চাঁদাবাজির শিকার, তারা ঘট করতে পারে না, তাদেরকে অনেক এখানে যা সিন্ডিকেটিং সন্ত্রাসী চক্র আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে কিন্তু ঘরবাড়ি করতে হয়, এবং তাদের বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি, চুরি, ডাকাতি এগুলো কিন্তু চলছে আমাদের। এই জিনিসটা আমি লাগাম টেনে ধরতে চাই। আমি মনে করি পেকুয়াতে আমার একটা সোশ্যাল নেটওয়ার্ক আছে, এবং যারা সামাজিক শক্তি চায় যে আমি এখানে স্ট্রং একটা অবস্থান নিই। এটা আমার প্রথম কমিটমেন্ট, মানুষের সঙ্গে সুশাসন আনা, এবং তারা যেন তাদের অনেকে জায়গা হারিয়ে ফেলেছে এই জিনিসগুলো তাদেরকে আইনি সহায়তা দেওয়া এবং তাদেরকে এগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা। দ্বিতীয় বিষয় হলো আমি যেটা করতে চাই, পেকুয়া আসলে ঢেলে সাজাতে হবে। পেকুয়া একেবারে বিশৃঙ্খল একটা উপজেলা, এখানে অনেক অপরচুনিটি। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা নৌঘাটি আছে। আপনি এখানে ভালো করে কোনো একটা রেস্তোরাঁ পাবেন না যেখানে গিয়ে আপনি একটু বসে সময় নিতে পারবেন, এরকম কোনো বিনোদন কেন্দ্র নাই। বাচ্চারা পরিবার নিয়ে কোনো জায়গায় গিয়ে একটু খেলবে, এই জিনিসটার কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। এখানে রিমার্কেবল কোনো উন্নয়ন নাই। প্রত্যেক সেক্টরে আমাকে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে যানজটে পেকুয়া বাজার নাকাল, আমি এটার সমাধান করতে চাই। আমি তারুণ্যকে কর্মসংস্থানের দিকে ধাবিত করতে চাই। এখানে প্রচুর বেকার ছেলে আছে। এখন অনেকে আসলে বেকারত্বের কারণে অনেকে ইয়াবাতে আসক্ত, অনলাইন জুয়াতে আসক্ত, নানা রকম বাজে জিনিস আসক্ত। এগুলো থেকে বের করতে হলে তাদের কর্মসংস্থানের দিকে আনতে হবে। আমি বিভিন্ন এনজিওর সাথে কথা বলেছি রীতিমধ্যে, এবং একটা এনজিও সংস্থা এখানে প্রায় একটা ট্রেনিং সেন্টার করবে যেখানে 3000 পেকুয়ার তরুণদেরকে আমরা কর্মসংস্থানের জন্য ট্রেনিং দেব, এবং তার থেকে আমরা 1000 তরুণকে কর্মসংস্থানের দিকে নিয়ে যাব। প্রতি বছরে আমি 1000 তরুণকে কর্মসংস্থানের দিকে নিয়ে যাব। তাহলে 5 বছরে আমি 5000 তরুণকে কর্মসংস্থানের দিকে ধাবিত করব। হয়তো তারা চাকরি করবে, অথবা ফ্রিল্যান্সিং করবে, অথবা তারা স্টার্ট আপ, যে কোনো একটা ভালো ছোটোখাটো স্টার্ট আপ করতে পারে, যে কোনো দোকান করতে পারে, যে কোনো কিছু। আমরা তরুণদেরকে আমি ফোকাস করতে চাই। এটা একটা বিশাল বিষয়। আর নারীর ক্ষমতায়ন, নারীর চিকিৎসা, নারীদেরকে আমি আসলে কিছু ব্যবসায়িক
তাদেরকে ইনভলভ করতে চাই। অনেক সময় দেখা যায় নারীরা, অনেকে হাজব্যান্ডরা মানে স্ত্রীদেরকে ছেড়ে চলে যাচ্ছে অথবা বিভিন্ন, কিন্তু তারা কিন্তু বাচ্চা নিয়ে ফিমেলরা কিন্তু অনেক সমস্যায় থাকে, তাদের চিকিৎসা সেবা, তারা যাদের ক্ষমতায়ন হয় তাদের হাতে কিছু টাকা পয়সা আসুক, এরকম কিছু বিজনেস প্ল্যান আমার আছে যেন তারা ক্ষমতায়িত হয় আর কি, এটা একটা প্ল্যান আছে। আমার আসলে কোনো কিছুই বাকি নেই, নারীদের নিয়ে বলেছেন, তরুণদের নিয়ে বলেছেন, আপনি কর্মসংস্থান নিয়ে বলেছেন। আসলে আমরা চাই আপনাদের মতো নেতৃত্ব আসুক, এগুলো হোক। আর যদি একটু বলতেন, এখানে ইউনিয়নগুলোতে আপনি ঘুরছেন, এখন আপনার অবস্থান কেমন? কারণ আপনি বলছিলেন অনেক অভিযোগ আপনি করছেন, তো এর আগে যারা জনপ্রতিনিধি ছিল, বর্তমানে যিনি আছেন তার ওয়াইফ হয়তো ইলেকশন এবারে করছেন, তো আরেকজন রাজু সাহেব আছেন, তো তারা তো আছেন, তো আপনি কি করতে চান? এই পেকোয়া বর্তমানে কি অবস্থায় আছে এবং আপনার অবস্থান ভোটের মাঠে এখন কেমন? আমি আপনার একটা কথা বলি, আমাদের এখানে কিছু মেগা প্রজেক্ট হয়েছে, বাট আপনি আমাদের এখান থেকে আজকে আমার বাসা থেকে বের হয়ে আপনি যদি অলিতে গলিতে একটু যান তাহলে বুঝতে পারবেন উন্নয়ন কী হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো ডিজার্ভ করি না। গত 15 বছর ধরে এই অঞ্চলের মানুষ অনেক মেগা প্রজেক্ট দেখছে। মেগা প্রজেক্টের পাশাপাশি আমাদের খুব একটা বাজে জিনিস হলো এখানে মানুষের যে সড়ক, ছোটোখাটো যে রাস্তাগুলা, মেঠো পথগুলা, এখন অবস্থা খুবই খারাপ। এগুলোতে গত 15 বছর বা 20 বছর ধরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। এটা একটা বিশাল ডিজাস্টার আমাদের এলাকার জন্য। আমি এগুলোকে ফোকাস করতে চাই। মানুষ আসলে রাস্তাঘাট চায়, মানুষ উন্নয়ন চায়, মানুষ বারবার এই যে আশ্বাস দিয়ে না করা এই টেন্ডেন্সি থেকে বের হতে চায়। তরুণ প্রজন্ম কিন্তু আর আগের মতো এত ইজি না, যে আমাদের আগের প্রজন্ম কিন্তু আপনি মিথ্যা বলে বলে বারবার এসে ভোট নিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে বা তরুণ প্রজন্ম যারা মানুষকে কথা দিয়ে কথা রাখেনি, হ্যাঁ, এই মানুষগুলোকে আসলে একটা জবাব 21 তারিখ ইনশাল্লাহ দেবে, ইনশাল্লাহ করবে, ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। আচ্ছা, আপনি তো, আপনার বাবার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার আছে, তিনি একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন, তো যদি একটু জানাতেন এইটা ভোটের মাঠে কি প্রভাব পড়বে, মানে আপনার পক্ষে ভোটাররা আগ্রহ বেশি জন্মাবে কি না এটার জন্য? আমার বাবার আসলে সাংবাদিকতার পরিচয়টা হলো পরে। আমার বাবা এখানকার চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, তিনবারে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমার বাবা রাজু ভাইয়ের বাবাকেও নির্বাচনে পরাজিত করে চেয়ারম্যান হয়েছিলেন। এরপরে রাজু ভাইয়ের বাবা গিয়ে পরে বিএনপিতে জয়েন করে উনি এমপি হন আর কি। তো আমার বাবা মানে সব সময় বারবার নির্বাচিত একজন চেয়ারম্যান, জনপ্রিয় মানুষ ছিলেন। এটা অবশ্যই আমার একটা অ্যাডভান্টেজ আমি পাই, আমার বাবাকে যারা ভালোবাসে মানুষগুলো আমাদের বাইরে যায় না। তো এখনও আসলে মানুষগুলোই ওদের পরিবারের যাদের মানে বংশ পরম্পরা আছে তারাই আমাদেরকে নিয়ে খুবই উৎফুল্ল এবং তারা মোটামুটি খুবই আনন্দের মানে করছে, নির্বাচনটাকে এনজয় করতেছে। এবং আমিও তাদেরকে কমিটমেন্ট দিচ্ছি। আমাদের যে অসমাপ্ত কাজগুলি আছে, আমার বাবার অনেকগুলো স্বপ্ন ছিল, মংনামাতে, বিভিন্ন উজানটিয়াতে। আমার বাবা অবিভক্ত মংনামা চেয়ারম্যান ছিল, মংনামা, উজানটিয়া, রাজাখালীর 3টা ইউনিয়নে আমাদের খুব প্রিয় কিছু মানুষ আছে। তাই আমি মোটামুটি আশাবাদী। সর্বশেষ প্রশ্ন, পেকোয়াবাসীর উদ্দেশ্যে কি বলবেন যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে? পেকোয়াবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা, 21শে মে আমাদের নির্বাচন। আমি সবার সঙ্গে নির্বাচনটা সিদ্ধান্ত নিয়েছি গত 2 মাস আগে। আমি সবার ঘরে পৌঁছাতে পারিনি। আমি টিটিএনের মাধ্যমে আমার জনগণের কাছে আমি করজোরে ক্ষমা চাই। আমি সবার কাছে যেতে পারি না আমার ইচ্ছা থাকা সত্ত্বেও, এটা যেন আমাকে ওনারা ক্ষমা করেন। তবে আমি আমার যে কমিটমেন্টগুলি প্রত্যেকটা পথসভায় করছি, আমার সঙ্গে আমার কথা যারা শুনছেন বা আমার বক্তব্য যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তারা আমার দিকে ধাবিত হচ্ছেন দিনের পর দিন। কারণ আমি সত্য কথা বলতে চেষ্টা করি, প্রবলেমগুলোকে টোটাল জায়গাটা আমি হিট করার চেষ্টা করছি। আসলে তো উন্নয়ন হয় নাই, আমি উন্নয়ন করতে চাই। আমি এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই, মানুষকে সুশাসন দিতে চাই। উপজেলা যে একটা আসলে খুব সুইটেবল একটা জিনিস, এটা কিন্তু মানুষ ভুলে গিয়েছিল, যে একটা অসাধারণ জিনিস হতে পারে। উপজেলার মাধ্যমে এখানকার অন্ধদের আমরা অনেক কিছু হেল্প করতে পারি। উপজেলার মাধ্যমে আমার অনেকগুলো, ইভেন আমাদের এখানে সাংবাদিকদের জন্য আমি আবাসন প্রকল্প করার পরিকল্পনা করছি। এটা আমি জানি না বাংলাদেশে পেকোয়ার মতো জায়গায়, জি, আমি সাংবাদিককে নিয়ে একটা আবাসন প্রকল্প, সেখানে সাংবাদিকদের প্রত্যেকে একটা ফ্ল্যাট পাবে, তাদের সন্তানরা একটা ভালো পাবে। এগুলো নিয়ে আমরা চিন্তা করি, সমাজের প্রত্যেকটা সেক্টরকে নিয়ে আমি ভাবছি ইনশাল্লাহ। তো আমি মনে করি যদি সঠিক নেতৃত্ব থাকে, এটাকে আমি কোনো পোস্টকে ছোট মনে করি না, সঠিক নেতৃত্ব থাকলে উপজেলা ক্যান বি ভেরি গুড অপশন। এবং আমি মনে করি আমাদের মতো যারা কিছুটা পড়াশোনা করেছে, আমরা আমাদের এই জায়গাগুলোতে এসে কাজ করা উচিত। আমি মনে করি এটা আমার জন্য একটা বিশাল রিস্ক, কিন্তু আমি এটা নিয়েছি। কারণ আমি মনে করি যেহেতু আমার 26টা ইউনিয়ন আমার ছিল, পদচারণা ছিল, যেহেতু আমি সংসদ মনোনয়নের জন্য চেষ্টা করেছি, আমি আমার স্বপ্নটা এখন পরিবর্তন করেছি। এখন আমার স্বপ্নটা শুধু উপজেলাকে ঘিরে, আমার সংসদ নিয়ে কোনো আপাত স্বপ্ন নাই। কারণ আমি বাংলাদেশকে দেখাতে চাই একজন উপজেলা চেয়ারম্যান অনেক বড় বড় কাজ করতে পারে যদি সে চায়, এবং একজন উপজেলা চেয়ারম্যান পুরো সমাজকে পরিবর্তন করে দিতে পারে। এবং আমি শুধু
আমার মানুষকে নিয়ে ভাবছি না, আমি এখানকার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি প্রত্যেককে নিয়ে চিন্তা করি এবং তারা যেন ভালো থাকে, তারা যেন নিরাপত্তা পায় এবং তারা যেন একজন মানুষ হিসেবে অন্যান্য ধর্মের মুসলমানরা যেরকম অধিকার ভোগ করে তারাও সেই অধিকারটা পাবে, সেটা নিয়েও আমি তাদেরকে নিয়েও কাজ করছি। আশা করি আমি সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ পেকুয়া করতে পারবো ইনশাল্লাহ। এবং পেকুয়ারবাসীর হচ্ছে ভোটের কেন্দ্রে আসতে হবে, ভোট কেন্দ্রে, এবং আপনার মার্কা হচ্ছে দোয়াত কলম। আমার মার্কা দোয়াত কলম। আমি সবাইকে বলবো, আমার পেকুয়াবাসীকে, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। কারণ দেখেন, ভোট বর্জন করলে কিন্তু এই সোসাইটিকে আমি বর্জন করতে পারবো না। অনেকে বিভিন্ন দল বর্জনের কথা বলছে, তো তাদেরকেও আমরা অনুরোধ করব, আপনারা দেখেন এই ডে টু ডে বিজনেস যেটা আমাদের সমাজের, যে সামাজিক সমস্যাগুলো থেকে আমরা কেউ কিন্তু পরিত্রাণ পাবো না যদি আমরা পার্টিসিপেট না করি। এই সোসাইটিটা শুধু আওয়ামী লীগের না, এই সোসাইটিতে বিএনপিও আছে, এখানে জামাত আছে, এখানে অন্য ধর্মীয় সংগঠন আছে, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে। এই পার্টিসিপেশনটা এই কারণে, কারণ আমরা যদি পার্টিসিপেট না করি, ভদ্র মানুষগুলো যদি না আসে, সঠিক মানুষগুলো যদি সঠিক মানুষকে ভোট না দেয়, তাহলে সমাজের অসুস্থ মানুষগুলো কিন্তু নির্বাচিত হওয়ার সুযোগ থাকে। তো আমি মনে করি 21 তারিখ এই পেকুয়ার সমস্ত ভালো মানুষগুলা, সুশীল মানুষগুলা, যারা এই পেকুয়ার পরিবর্তন চায়, তারুণ্য, এবং যারা মানে সুস্থ চিন্তা করে এখানকে সুশাসন হবে, তারা ঘর থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিন। আমি অবশ্যই আপনাদেরকে সুশাসন দেব। যদি আমি সুশাসন না দিতে পারি, আমি 5 বছর পর নির্লজ্জের মতো আবার ভোট চাইব না। আমি অবশ্যই, যদি আমি না করতে পারি, আমি আজকেও বলেছি, যদি আমি কাজ না করতে পারি, আমি প্রয়োজনে পদত্যাগ করব, অথবা আমি সরকারকে বাধ্য করব আমার পেকুয়া উপজেলায় আমার যে ডিমান্ডগুলি আছে, আমার বিদ্যুতের সমস্যা, আমার রাস্তাঘাটের সমস্যা, এগুলো আমি বঞ্চিত, গত 15-20 বছর বঞ্চিত, এগুলো আমি আনতে না পারলে আমি প্রয়োজনে পদত্যাগ করব। আমি দাবি জানাবো, আন্দোলন করব জনগণকে সাথে নিয়ে। আমি সেরকম উপজেলা চেয়ারম্যান হতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব। আমরা কথা বলছিলাম তার সাথে, এবং তিনি সবগুলো পরিকল্পনা আসলে বললেন। এবার ভোটারদের চিন্তাভাবনা, আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনারা এখান থেকে ডিসাইড করে নিতে পারেন। এবং আপনারা 21 তারিখ পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনে 5 জন চেয়ারম্যান পদে লড়ছেন। আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিতে আসতে পারেন ভোট কেন্দ্রে। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।